শুক্রবারটা যে কিভাবে ব্যস্ততার মধ্যে কেটে গেল বুঝতেই পারিনি। একজন আপুর কমেন্টের অ্যান্সার দিয়েছি। সিঙ্কের নিচের ক্যাবিনেট কিভাবে অর্গানাইজ করে রাখি, সেই সাথে খাবার রান্নার পর আমি কিভাবে গুছিয়ে রাখি সবই দেখিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। শুক্রবার না আসলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছিল। আগের দিন রাতের বেলা না অনেকটা বেজে গিয়েছিল ঘুমাতে গিয়ে। তো এর জন্যই আসলে লেট হয়েছে। না হলে নরমালি শুক্রবারেই আমি আগে উঠি। কারণ ইহানের বাবা তো উঠে নাস্তা করে। তো যাই হোক উঠে না বেশ গরম লাগতেছিল। সেদিন একদম ভ্যাপসা গরম ছিল। আমি তো পুরা অসুস্থই হয়ে গিয়েছিলাম। সেদিন শরীরটা বেশ খারাপ লাগতেছিল। তো কিছুক্ষণ না ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম ছোট একটা প্লেন ল্যান্ড করেছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তারপর আমি রান্নাঘরে চলে যাই। কারণ যেহেতু এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আবার বেশিক্ষণ টাইম নষ্ট করলে দেখা যায় আমার সকালে নাস্তা বানাতে দেরি হয়ে যাবে। তবে একটু স্বস্তিতে ছিলাম। আগের দিন রাতের বেলা আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কি রান্না করব। তো এর জন্য একটু আরাম হয়েছে আরকি। আগের দিন রাতের বেলা আমি যে সবজি রান্না করব ভেবেছিলাম, তো সবজিটাই আমি কেটে রেখেছি। আপনারা যদি একটু পরিকল্পনা করে সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনাদের কাজগুলো না অনেকটা ইজি হবে আরকি। তো সকালে উঠে কিন্তু তাড়াহুড়া করে আমার কাটাকাটির যে ঝামেলাটা সেটা ছিল না আরকি। তো আমি এগুলো কেটে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম পলিথিনে করে। তারপর ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপর এখন বসিয়ে দিলাম। তো আপনারা তো দেখতেই পারলেন যে সবজিতে আমি কি মসলা ব্যবহার করেছি। আমি কিন্তু জাস্ট পানি দিয়ে মসলাগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো তেল ব্যবহার করিনি। তো ফুল রেসিপি তো দেখাবোই আপনাদের সাথে। তারপরে সবজিটা বসিয়ে আমি এখন আবারও ব্যালকনিতে চলে এসেছি। দেখলাম গাছগুলো একদম মাটি শুকিয়ে আছে। গাছগুলোতে তো পানি দেওয়া দরকার আসলে। তো সেটাই করব এখন। আর প্রতিদিনই না মানে গাছগুলোতে পানি দেওয়ার সময় আমার ছেলে এরকম আমার সাথে করে পানি দিতে চায়। তো আজকেও সে সেটাই করতেছিল। সে আসলে পানি দিবে কি মানে সে তো পানি ধরে মজা পায় আসলে, দুষ্টুমি করে আরকি। তো যাই হোক একদিক থেকে সে যে বুঝে হেল্প করার বিষয়টা এসে আমাকে বলে, "আম্মু তোমাকে হেল্প করতে চাই আমি, হেল্প করব।" সেই জিনিসটা যখন বলে তখন আমার কাছে কিন্তু ভালোই লাগে যে ওর মাথায় তো এই জিনিসটা কাজ করে আসলে, যেটা যাই থাকুক না কেন। তো এর জন্যই পানিগুলো দিয়ে দিচ্ছিলাম এক, এক করে। আর সেদিন না এক ফোঁটা বাতাস ছিল না। এর জন্য মনে হয় আরও বেশি গরম। আর এই অতিরিক্ত গরমে কিন্তু মনে হয় সবাই একটু অস্বস্তি ফিল করতেছে। আমার কিন্তু গাছের সাথে এরকম সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আর আমি প্রতিদিনই দেখা যায় কি গাছগুলো ঘুরে, ঘুরে দেখি আসলে। যেই পাতাগুলো ঝরে গিয়েছে সেগুলো পরিষ্কার করে দেই। আর গাছের মধ্যে যেই পাতাগুলো হলুদ হয়ে আছে তো সেগুলো ছিঁড়ে দেওয়ার চেষ্টা করি বা কেটে দিই অনেক সময়। তো সবগুলো গাছেই কিন্তু আমি এভাবে চেক করি আসলে। তারপরে পানি দিই চেক করেই সবসময় আসলে। তো বেলি গাছের অবস্থা আমি আসলে বুঝতেছি না। বেলি গাছে ইদানিং কেন ফুল আসতেছে না। তো অনেক সময় তো দেখি ফেসবুকে অনেকে দেখা যায় ভিডিও আপলোড করে বেলি গাছ নিয়ে। তখন তো দেখি গাছের মধ্যে অনেক ফুল ধরেছে। কিন্তু আমার গাছে কেন ফুল আসে না আমি তো সেটাই বুঝতেছি না। তো আপনারা যদি কোনো উপায় জেনে থাকেন আসলে কেমনে কি করলে কি মানে ফুল আসতে পারে, তো আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তারপর আমি চলে আসলাম কিচেনে। এখন আমার অলরেডি সবজি রান্নাটা হয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু কয়েকবার এসে আমি সবজিটা নাড়া দিয়ে গিয়েছিলাম। তো সেইটা আসলে আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এখন আমি সবজিটা বাগার দিয়ে নিব আরকি। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। তো ২ টা সমান পরিমাণেই নিয়ে নিবেন। তো তেলটা একটু বেশি পরিমাণে দিবেন। দেখেন সবজির কালারটা এখন কতটা সুন্দর এসেছে। আমি আবার যেই চাল কুমড়াটা এখানে ব্যবহার করেছি সেটা না আসলে বেশি একটা সিদ্ধ হতে চায় নাই। মানে একবারে যে গলা, গলা ভাব সেটা হয়নি। তো সবজি জিনিসটা না সবকিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হলে একটু গলা, গলা ভাব হলে আমার কাছে খেতে ভালো লাগে। কিন্তু সেটা আর হয়নি আরকি। আপনারা লাস্টের দিকে আবার একটু পাঁচফোড়নের গুঁড়াও দিবেন। তো এতে করে না সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এভাবেই রান্না করি আরকি। খেতে তো ভীষণ মজা হয়েছিল। আর এখন এদিকে আমি রুটি বানিয়ে নিব। তো রুটি তো আমার বাসায় এখন প্রতিদিন খাওয়া হয় না। এর জন্য ওইদিন যতটুকু পরিমাণে খাওয়া মানে হয় আরকি, যে কয়টা দরকার সেটাই বানিয়ে নিই আরকি। রুটির কারিটা তো গরম অবস্থায় মথে নিলেই ভালো হয়। আর একটু যখন একটু ঠান্ডা হয়ে আসে তখনই মথে নেই আরকি সবসময়। তো যেদিন তাড়াতাড়ি থাকে সেদিন আমি এরকম ফ্যানটা দিয়ে একটু গরম ভাবটা বের করে তারপর রুটিগুলো এভাবে মথে নেই আরকি।
তো এই তো এক এক করে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। আমার না রুটি বানাতে তো ওরকম একটা সময় লাগে না আরকি। তো যেই রান্নাটা বাকি থাকে আরকি, আলু ভাজি করি বা কোনোদিন সবজি রান্না করি বা আদার্স যা কিছুই করি না কেন, ওইটাই যতটুকু টাইম আরকি যায়। আর রুটি বানানোর পরে যখন দাঁড়িয়ে গরমের মধ্যে রুটিগুলো ছেঁকতেছিলাম, মানে কি যে বলবো? মানে এত খারাপ লাগতেছিল, আমার মনে হচ্ছিল যে আমি যদি এখন যে একটু শুয়ে থাকতে পারতাম মনে হয় অনেক আরাম বোধ করতাম। কিন্তু সেটা আর সম্ভব না। দেরি করে যে রান্না বসাবো সেটাও তো আসলে আর সম্ভব না। আর বাসায় তো দেখা যায় দুপুরে ইহানের বাবার যে মামাতো ভাই ও আসবে খেতে। ও যদি না আসতো তাহলে তো আমি একটু দেরি করে হলেও মানে রেস্ট নিয়ে তারপর রান্নাটা বসাতে পারতাম। তো যাই হোক, সকালের নাস্তা তো সেরে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এখন হচ্ছে একটু, একটু করে ঘরের কাজগুলো আমি গুছিয়ে নেব আরকি। তো এই রুমে না দেখেছি বেশ ধুলো পড়েছে। মোটামুটি সব রুমেই ধুলো পড়েছে। কিন্তু সব রুমে এখন আমি আর কাজ করতে পারব না। বললাম না যে শরীর আসলেই খারাপ লাগতেছে। আমি না শরীরের উপর জোর দিয়ে কোনো কাজ করি না কখনোই। তো এদিকে না ফার্নিচার ক্লিন করতে, করতে আমার একটা কথা মনে পড়লো যে আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। আমার ছেলের জন্য না সেদিন হচ্ছে আমি কিছু শপিং করেছিলাম। তো ইদানিং তো বেশ গরম পড়েছে। তো এর জন্য ভাবলাম ওর জন্য কিছু টি-শার্ট কিনে নিই। তো টি-শার্ট এক, এক করে আপনাদের সাথে শেয়ার করছি। ও তো এই টি-শার্টগুলো দেখার পরে সেখান থেকে আসবে না। সে বলতেছিল, "আম্মু, সবগুলো টি-শার্ট না আমার খুব পছন্দ হয়েছে। আমার যদি আরও কিছু টি-শার্ট পছন্দ হতো তাহলে আমি নিয়ে নিতাম।" তো যেই জিনিসটা পছন্দ হচ্ছিল সাইজ ছিল না আরকি। না হয় ছোট, না হয় বড় আরকি। তো এই ভেবে, ভেবে আর নেওয়া হয়নি। যেহেতু অনেক বেশি গরম এর জন্য হচ্ছে টি-শার্টই বেশি নিয়েছি আরকি। শার্ট মাত্র একটা নিয়েছি। যদিও আরেকটা শার্ট নেওয়ার হচ্ছে প্ল্যান ছিল। তো সেটা আসলে আর মানে পছন্দ হয় নাই বলে হচ্ছে নেওয়া হয়নি। তো টি-শার্টগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সকল ভাই আপুদের কাছে অনুরোধ থাকবে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর প্লিজ কেউ টেনে, টেনে ভিডিওটি দেখবেন না। এতে করে কিন্তু আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ইদানিং মনে হচ্ছে কেন যেন আপনারা আগের মতো ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন না। তো যাই হোক, আর এদিকে হচ্ছে এখন কথা বলতে, বলতে আপনাদের সাথে কিন্তু আমি রান্নারও প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আজকে দুপুরে তেমন কিছু একটা রান্না করব না। আমি জাস্ট হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে ডাল রান্না করব। তো সকালে সবজিও যে রান্না করেছিলাম সেখান থেকে একটু রয়ে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে যে মুরগি রান্না করব সেটা হচ্ছে লেয়ার মুরগিটা রান্না করব। আমি সব গরম মসলা হচ্ছে আগে সবকিছু নিয়ে নিব আরকি, গুছিয়ে নিব। এরপরে দেখা যায় মানে অনেক সময় অনেক কিছু ইদানিং আমি ভুলে যাই। এটা মানে একেক গরম মসলা দিতে ভুলে যাই। মানে অনেক সময় দিইও না কোনোটা, এই অবস্থা হয় আরকি। তো ভাবলাম সবগুলো একসাথে নিয়ে নেই আরকি। আজকে না ভয়েস দিতে গিয়ে আমি হচ্ছে কেমন যেন কথাগুলো বেজে যাচ্ছে। আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। এখানে হচ্ছে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আমি তো গরম মসলাগুলো দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আমরা মুরগি রান্নাতে হচ্ছে মেথি খাই, আস্ত মেথি। তো সেটা দিয়েছি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আমি সেখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। এখন হচ্ছে গরম মসলাগুলো দিয়ে নিচ্ছি, যেমন ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। আমি জানি অনেক আপুরাই হচ্ছে রান্না করতে পারে, অনেক মজার, মজার খুবই সুন্দর রান্না করে। আমি তো অনেকের ভিডিও দেখি। তো সেই তুলনায় আমি কিছুই না। তারপরেও আমি যেভাবে রান্না করি তো সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু লেয়ার মুরগিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর শুক্রবারে আপনাদের বাসায় কি, কি মেনু ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আসলে প্ল্যান করে রাখি রাতের বেলা অনেক কিছুই রান্না করব। তো সেটা আসলে আর হয়ে ওঠে না। মানে কোনো না কোনোভাবে কিছু হয় না আরকি। তো যাই হোক, মানে সহজ যেই রান্নাটা সেটাই করছিলাম। তারপরেও কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ থাকা লাগছিল। আমি কিন্তু অতিরিক্ত গরমে থাকতে পারি না। আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করে আরকি। তো এইদিকে হচ্ছে ডালটা আমার হয়ে গিয়েছে। এটা আগেই বসিয়ে রাখছিলাম। ডালটা ঘুঁটা দিয়ে তারপর আমি হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি।
আর মুরগির মাংসটা এদিকে আমি কষানোর পর প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন হচ্ছে আলু দিব, তো আলুগুলো আমি হচ্ছে কেটে রেডি করে রাখবো আর কি। যখন 3টা সিটি দিয়ে হয়ে যাবে আর কি, তখনই হচ্ছে আমি আলুগুলো অ্যাড করে নিব আর কি। একদিকে রান্নাটা বসিয়ে এখন আমি লিভিং রুমে চলে এসেছি, কারণ লিভিং রুমের অবস্থা খুবই খারাপ। সোফাগুলো দেখা যায় 2 দিন পর পরই এরকম ঝাড়ু দিই, তারপরে দেখেন কি পরিমাণ ধুলো সোফা থেকে বের হচ্ছে। নরমালি তো সোফাতে আমি হচ্ছে কাপড় বিছিয়ে রাখি আসলে সবসময়। তো এবার ভেবেছিলাম যে সোফাগুলো এভাবে থাক। আসলে মনে হয় না যে সোফা তো কিনেছি আসলে সুন্দরভাবে প্রেজেন্ট করে রাখার জন্যই। এটাকে ঢেকে রাখলে কি আর সেটার সৌন্দর্য ফুটে ওঠে বলুন? কিন্তু কিছুই করার নেই। আর একদিকে তো আমার ছেলে সারাক্ষণই হচ্ছে লিভিং রুমে যেহেতু সময় কাটায়, সে এখানে বসে খেলাধুলা করে, সোফাতে দেখা যায় অনেক সময় বসে খাবার খায়। তো সোফা আসলে দেখা যায় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো ইহানের বাবা অনেকদিন ধরেই বলতেছিল যে সোফাতে কভারগুলো আসলে দিয়ে দাও। তো সেই চিন্তাধারা থেকে আজকে ভাবলাম যে আসলে দিয়েই দিই, কিছুই করার নেই। এই তো এরকমভাবে হচ্ছে আমি কাপড় বিছিয়ে রাখি আরকি। তো এটা আসলে কভার বললে চলবে না। তবে দেখতে অতটা কিন্তু খারাপ লাগে নাই আমার চোখে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন আমি হচ্ছে সোফার যে টি টেবিলটা সোফার রুমের, সেটা হচ্ছে ক্লিন করে নিবো আরকি। এটাতেও দেখলাম বেশ হচ্ছে ধুলো পড়েছে। আর আমার ছেলে তো এখানে গাড়ি খেলে একদম আরো একদম অবস্থা খারাপ বানিয়ে রাখে আসলে। তো যাই হোক, লিভিং রুমের কাজ শেষ করে এখন আমি আবার রান্নাঘরে এসে আলুগুলো দিয়ে দিলাম আরকি। আর এইদিকে তো হচ্ছে আমার ডালটা রান্না হয়ে গিয়েছে। মানে টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে ডালে আমি হচ্ছে বাগার দিয়ে নিবো আরকি। তো ডালে কিন্তু বেশি করে রসুন কুচি আমি দেই সবসময়। এতে বাগারে খেতে ভালো লাগে। সাথে পেঁয়াজ কুচিও দিয়ে থাকি। সেদিন না একজন আপু আমায় কমেন্ট করেছিল, আমি যখন আমার কিচেনের যে ক্যাবিনেটগুলো অর্গানাইজ করে রেখেছি। তো আপু বেশ সুন্দর একটা কমেন্ট করেছে বড় করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপু বলতেছিল অনেকদিন ধরে নাকি সে এমন একটা ভিডিও খুঁজছিল আসলে। তো অবশেষে সে পেয়ে গিয়েছে। তো তার কাছে অনেক হেল্প হয়েছে নাকি ভিডিওটা। তো আপুই আসলে জানতে চেয়েছিল যে আমি সিঙ্কের নিচের যে ক্যাবিনেট সেখানে আসলে আমি কিভাবে অর্গানাইজ করে রাখি, কি জিনিস রাখি। আর রান্না করার পর যে খাবার থাকে সেটা আমি আসলে কিভাবে গুছিয়ে রাখি। তো আপুর উদ্দেশ্যেই আজকে আমি সবকিছু ডিটেইলস দেখিয়ে দিব আরকি ভিডিওর শেষে। আপু যেহেতু বেশ বড় একটা কমেন্ট করেছে, আপুর তো পুরো কমেন্টটা আসলে পড়তে পারলাম না। তবে আপুর কমেন্টটা আমার কাছে পড়ে খুব ভালো লেগেছে। মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আপু। তো এই তো রান্না করার পরে তো চুলার উপরে এরকম পাতিলগুলো আমি রেখে দেই। আর যখন অল্প তরকারি রান্না হয় তখন তো আমি বাটিতে বেড়ে কাউন্টার টপে রেখে দেই ঢাকনা দিয়ে ঢেকে। আর যখন হাঁড়ি পাতিলগুলো ধুই তখন সিঙ্কের একপাশে এভাবে জমিয়ে রাখি। পানিটা ঝরে গেলে তারপর ক্যাবিনেটের ভিতর এগুলো গুছিয়ে রেখে দেই আসলে। তো আপাতত কাউন্টার টপে যেহেতু কিছু নেই এজন্য জায়গাটা খালি আছে। সিঙ্কের নিচের ক্যাবিনেটে আমি হচ্ছে তেলের বোতলগুলো রেখে দিই। সাথে হচ্ছে খালি কিছু প্লাস্টিকের বোতল রাখি, অনেক সময় কাজে লাগে। আর হচ্ছে ডাটা রাখা হয়। তো এই ছিল ডিটেইলস আমি দেখিয়ে দিলাম আরকি। তো রাতে খাবার-দাবারের পরে একটু মিষ্টি দই খেয়ে নিচ্ছিলাম আরকি। এই গরমের সিজনে কিন্তু ঠান্ডা, ঠান্ডা দই খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে গল্প করতে, করতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তো বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।